হাই, আমি সায়ন। হাই, আমি কুশল। আর আপনারা অনেকগুলো প্রশ্ন করেছিলেন আমাদেরকে এবং আজকের এই এপিসোডটা কিউএনএ এপিসোড, অর্থাৎ আপনাদের প্রশ্ন ডাক্তারবাবুর উত্তর। এবং আজকে উত্তর দেবেন আমাদের ডাক্তারবাবু। এর আগের পর্বে বিস্তারিত আলোচনা করেছি আমরা হেমাটোলজি নিয়ে, কিন্তু আপনাদের প্রশ্নগুলো নিয়ে অনেক কিছু আলোচিত হয়েছে। অনেকের প্রশ্নের উত্তর আপনারা পেয়ে গেছেন ওই পর্বে, কিন্তু যাদের যাদের প্রশ্নগুলোর উত্তর আমরা সেই পর্বে আলোচনা করতে পারিনি তাদের প্রশ্নগুলোই আজকে করব। তার মধ্যে প্রথম প্রশ্ন করেছেন রমেন সাহা। নমস্কার, আমার নাম রমেন সাহা, বয়স 20। আমার প্রশ্নটা হেমাটোলজি স্যারের কাছে। আমার দিদার ব্লাডে হিমোগ্লোবিনের মাত্রা স্বাভাবিকের থেকে অনেকটাই কম, 8.4 টু 9.2 এইরকম। একবার 3-এরও কম হয়ে গেছিল, তখন ব্লাড দিতে হয়েছিল, তখন কিছুটা বাড়লেও আবার কমে গেছে। আমার মায়েরও কিছুটা কম এবং আমারও ছোট থেকে কিছুটা কমের দিকেই থাকে, মানে 10 থেকে 11। তো স্যারের কাছে জানতে চাই, ভবিষ্যতে কি আমার বা আমার মায়ের এইরকম ব্লাডে হিমোগ্লোবিন ডেফিসিয়েন্সি দেখা যেতে পারে? আর হিমোগ্লোবিন ঠিক রাখার জন্য কি কি খাওয়া দরকার? টিম ইনজেকশনের কাছে আমার রিকোয়েস্ট আমার প্রবলেমটা জানানোর জন্য আর এই রকম পডকাস্ট টাইপ ভিডিও বানানোর জন্য অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ রমেন। নিউট্রিশন নিয়ে আমরা আগের পর্বে আলোচনা করেছি, তো ডাক্তারবাবু বাকিটা। মুশকিল হচ্ছে যে রক্ত শূন্যতার তো অনেক কারণ হয়। এবার ওর দিদার কি কেন রক্ত শূন্যতা হয়েছে সেটা আমাদের জানা দরকার। যদি কোনো জেনেটিক কারণ হয় তাহলে একরকম উত্তর হবে, যদি কোনো নন জেনেটিক কারণ হয় তাহলে আরেক রকম উত্তর হবে। এইবার যেহেতু মেয়েদের মধ্যে আয়রন ডেফিসিয়েন্সি খুবই পাওয়া যায়, সুতরাং দিদার মার একসঙ্গেই হতে পারে এবং সেক্ষেত্রে কিন্তু কারণটা বংশগত নয়। সেই জন্যে ঠিক না জানলে কি হয়েছে আমি বলবো যে আপনি গিয়ে যেখানে হিমাটোলজি ডিপার্টমেন্ট আছে সেখানে গিয়ে দেখিয়ে অন্তত কারণটা জেনে আসুন। কারণটা জানলে বুঝতে পারবেন চিকিৎসা যোগ্য না যোগ্য না, তখন বলা যাবে যে কি করা যায়। যে কোনো রোগের ঠিকঠাক নিরাময়ের জন্য তার রুটটা জানা প্রচন্ড জরুরি, তাই অবশ্যই ডায়াগনোসিস করে কেন এটা হচ্ছে সেটা জানা দরকার। তো আপনি প্লিজ কোনো ডাক্তারবাবুর সাথে কনসাল্ট করুন এটা নিয়ে। আচ্ছা, দ্বিতীয় প্রশ্ন করেছেন সোহেল হোসেন। উনি বলেছেন যে রক্তের ক্যান্সারের প্রাথমিক লক্ষণগুলি কি কি এবং কিভাবে আমরা আমাদের রক্ত স্বাস্থ্যের প্রতি সজাগ থাকতে পারি। দেখুন, রক্তের ক্যান্সার একটা রোগ নয়, রক্তের ক্যান্সার অনেকগুলো রোগ। ব্রডলি বলা যায় যে অ্যাকিউটের একরকম হবে, ক্রনিকের আরেক রকম। আমি অ্যাকিউটটাই বলছি যে রক্তের যেহেতু ক্যান্সার, প্রাথমিক শর্তই হচ্ছে অ্যানিমিয়া। সুতরাং অ্যানিমিয়ার জন্য যে টায়ার্ডনেস, লেথার্জি ইত্যাদি ইত্যাদি হওয়া, তার সঙ্গে যেটা হয় জ্বর, তার সঙ্গে যেটা হয় সেটা হচ্ছে যদি এমন ক্যান্সার হয় যেখানে প্লেটলেট কমে গেছে তাহলে রক্তপাত। তো সুতরাং জ্বর, রক্তপাত ইত্যাদি হলেই যে এটা হচ্ছে তা নয়, কিন্তু হলে মাথার পেছনে রাখতে হবে যে এটা হতে পারে, এবং পরীক্ষা না করলে শুধুমাত্র মানুষের মুখ দেখে কোনোদিন রক্তের ক্যান্সার ডায়াগনোসিস করা যায় না। নেক্সট প্রশ্ন করেছেন সুরগ রয়। এটা প্রচন্ড ফানি একটা প্রশ্ন। হাই সায়নদা এন্ড কুশলদা, আই এম এ সাইলেন্ট লিসনার অফ দিস গ্রেট পডকাস্ট শো টু দ্য হেমাটোলজিস্ট। হোয়াটস দ্য মেডিকেল স্টোরি বিহাইন্ড origin of Dracula in Transylvania regions of Romania during that period? Was it linked to any disease that lead to the false belief that sucking blood from another can cure it? আরো একটা প্রশ্ন সে করেছে, when we are gonna use oncolytic virus to treat hematological malignancies? প্রথম উত্তরটা আগে দিই, যে সেটা হচ্ছে ড্রাকুলার পেছনে কোনো ডাক্তারি ইতিহাস হয়েছে বলে আমার জানা নেই। আমি যতদূর জানি যে তিনি একজন মধ্যযুগীয় রাজার এগেনস্টে এটা ব্যবহার করা হচ্ছে প্রতীক হিসেবে। ব্লাড দি ইম্পেলার বলে একজন ছিলেন নেদারল্যান্ডসের সেই সময় 18th সেঞ্চুরিতে, তারকে এটা মানে যেরকম আমাদের সবকিছু গল্পের পেছনে একটা অত্যাচারী রাজার একটা গল্প থাকে, যেমন হামটি ডামটির পেছনে একটা অত্যাচারী রাজার গল্প আছে, যদিও জিনিসটা খুব সেরকম এটাও তাই, একজন অত্যাচারী রাজার গল্পর ভিত্তিতেই এটা তৈরি হয়েছিল। ডাক্তারি ব্যাপারে আছে বলে আমার জানা নেই, 1 নম্বর। দ্বিতীয় নম্বর হচ্ছে অঙ্কোলাইটিক ভাইরাস একটা জিনিস নয়, এবং এখনও পর্যন্ত অঙ্কোলাইটিক ভাইরাসের কোনো ক্লিনিক্যাল ইমপ্লিকেশন নেই, অর্থাৎ চিকিৎসায় এখনও এর কোনো ব্যবহার নেই। এটা ল্যাবরেটরিতেই সীমাবদ্ধ আছে। ল্যাবরেটরি থেকে যখন সেটা বেরোবে আমাদের চিকিৎসাযোগ্য হয়ে, তখনই সেটা করা যাবে।
ল্যাবরেটরিতে দেখা গেছে কিছু কিছু ভাইরাস ক্যান্সার সেল মেরে দেয়, কিন্তু তার এখনো পর্যন্ত কোনো মানুষের শরীরে কি হবে সেটা তাদের জানা যায়নি, সেটা সেই জন্য এখনো ব্যবহৃত হয় অঙ্কোলাইটিক ভাইরাস। এবার আমাদের একদিন প্রশ্ন করেছেন স্বপ্ননীল হাজরা, উনি লিখছেন বাবা মায়ের ব্লাড ক্যান্সার থাকলে তা থেকে তার ছেলে মেয়েদের ব্লাড ক্যান্সার হওয়ার সম্ভাবনা কতটা? ব্লাড ক্যান্সার ছোঁয়াচে রোগ নয়, জন্মগত রোগও নয়, সুতরাং জেনেটিক্যালি ব্লাড ক্যান্সার আসার সম্ভাবনাটা প্রায় নেই বললেই চলে। এইবার ব্লাড ক্যান্সার কেন হয় তার পুরো উত্তরটা আমরা জানি না। অনেক সময় জিনিসটা এনভায়রনমেন্টের ভেতরেও নিহিত থাকতে পারে, এবং যে কারণে তার বাবা মার ব্লাড ক্যান্সার হয়েছে সেই কারণটা এনভায়রনমেন্টে যদি থাকে তাহলে অন্যদেরও হতে পারে, সেটা বাবা মা বলে নয়, বন্ধুবান্ধব চারপাশে সবার হতে পারে, কারণ সেই এনভায়রনমেন্টে থাকছে বলে। মানে এমন দেখা গেছিল ইংল্যান্ডে একটা জায়গায় একটা হাই টেনশন ওয়্যারের চারপাশে যারা থাকতো তাদের ভেতর অ্যাকিউট লিউকিমিয়া ALL এর একটা প্রবণতা বেড়েছিল। এখন এগুলো কি জানেন তো, এগুলো সরাসরি প্রমাণ করা খুব মুশকিল, এবং এগুলো অ্যাসোসিয়েটিভ ডায়াগনোসিস, কিন্তু জেনেটিক কোনো বেসিস নেই বাবা মার কাছ থেকে ছেলের কাছে, ছেলে বা মেয়ের কাছে ব্লাড ক্যান্সার হওয়ার। ওকে, নেক্সট প্রশ্ন নবনীতা চন্দ, জন্ডিস কজ ডিউ টু হেপাটাইটিস A ইনফেকশন হয়েছিল, তারপর থেকে CBC টেস্ট হয়েছে অনেকবার, তাও RDW ভ্যালুটা নর্মালের থেকে বেশি থাকছে। রেড সেল ডিস্ট্রিবিউশন উইথ একটা ক্লিনিক্যাল প্যারামিটার নয়, মেশিন দেয়, এখনও তার ব্যবহার খুব বেশি আমাদের এখানে হয় না, আইদার ফর ডায়াগনোসিস অর ফর ট্রিটমেন্ট। সুতরাং RDW নিয়ে মাথা না ঘামানোই ভালো। এই টেকনিক্যাল প্যারামিটার নিয়ে মাথা না ঘামানোই, এর অনেক কারণ আছে, কিন্তু তার সঙ্গে হেপাটাইটিস এর কোনো সম্পর্ক নেই। আচ্ছা, এবার প্রশ্ন করেছেন অরুণজিৎ ঘোষ, উনি লিখেছেন যে হিমাটোলজিস্টের কাছে আমার প্রশ্ন, কনজেনিটাল ডিসএরিথ্রোপয়েটিক অ্যানিমিয়া আক্রান্ত একটা ছেলে মেডিকেল পড়ছে, সে কি কি সুবিধা পেতে পারে অ্যাজ আ মেডিকেল স্টুডেন্ট তার এই রোগাক্রান্ত জীবনে? দেখুন, কনজেনিটাল ডিসএরিথ্রোপয়েটিক অ্যানিমিয়ার সবথেকে বেশি প্রয়োজন হয় রক্ত। এইবার সে যখন মেডিকেলে পড়ছে তাহলে মেডিকেলের তার হিম্যাটোলজি একটা ডিপার্টমেন্ট আছে, আর হিম্যাটোলজি ডিপার্টমেন্টের সঙ্গে কথা বললেই তারা তাকে সমস্ত গাইডলাইন দিয়ে দেবে। ইন্ডিভিজুয়াল একটা গাইডলাইন তো এভাবে একটা পডকাস্টে দেওয়া যায় না, ইন্ডিভিজুয়াল গাইডলাইন ইন্ডিভিজুয়ালকেই দিতে হয়। সেটা তাদের সবথেকে সুবিধা হচ্ছে সে যখন ডাক্তারির ছাত্র সে তখন তাদের ডিপার্টমেন্টের হিম্যাটোলজিতে গেলেই তারা বলে দেবে, আর ব্লাড ব্যাংক তো নিশ্চয়ই হাসপাতালেই আছে, সুতরাং তার সুবিধা তো সে পাবেই। নেক্সট প্রশ্ন করেছেন আমাদেরকে সুমনা সাহা, ভাইটামিন B12 কম থাকলে মানে 177 থাকলে কি ইনজেকশন নিতেই হবে? ওষুধ আর খাওয়া দাওয়া করলে কি ঠিক হবে না? দেখুন, ভাইটামিন B12 কম থাকাটা হচ্ছে একটা এফেক্ট, তার কারণটা কি? যদি সেটা পার্নিশিয়াস অ্যানিমিয়া বলে একটা অসুখ আছে তাতে হয়, তাতে ভাইটামিন B12 খেলে কখনো অ্যাবজর্ব হবে না, কারণ অ্যাবজর্ব করার জন্য যে ইয়েটা প্রয়োজন, যে এনজাইমটা প্রয়োজন, ইন্ট্রিনসিক ফ্যাক্টর, সেটা তৈরি হয় না। সুতরাং যদি সেটা পার্নিশিয়াস অ্যানিমিয়ার জন্য হয়ে থাকে তাহলে অবশ্যই সেটা ইনজেকশন নিতে হবে সারা জীবন। আর যদি তার কারণ এমন হয় যে ভেজিটেরিয়ান খাবার জন্যে হয়েছে এবং পুরো ব্যাপারটাই হচ্ছে খাবার সঙ্গে যুক্ত, নিউট্রিশনালি রিলেটেড, কোনো অ্যান্টিবডি নেই, তাহলে সেক্ষেত্রে খাবার ট্যাবলেট খেলে হবে। একজন প্রশ্ন করেছেন কৌলিক মিত্র, হিমাটোলজিস্টের কাছে প্রশ্ন করেছেন, উনি লিখছেন যে সেপসিস বলতে কি বোঝায়? রক্তের সংক্রমণকে সেপসিস বলে, যদিও এটা হিম্যাটোলজির কোনো যোগাযোগ নেই, এটা মেইনলি ক্রিটিক্যাল কেয়ারের লোকেরা করে। ওকে, যে কোনো রক্তের সম্প্রসারণ বা রক্তে বিষক্রিয়াকে সেপসিস বলে। ওকে, থ্যাংক ইউ সো মাচ ডাক্তারবাবু, থ্যাংক ইউ সো মাচ আমাদের দর্শকদের প্রশ্নগুলোর উত্তর দেওয়ার জন্য। তো কেমন লাগলো আপনাদের এই ইনজেকশন Q&A? আর আপনারা আমাদের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলগুলোকে ফলো করুন, আমরা জানাবো আগামী দিনে আমরা কোন কোন এপিসোডে শ্যুট করতে চলেছি, আর তখন আমরা একটা পোস্ট করব, আর ওই পোস্টের কমেন্ট বক্সে আপনারা জানিয়ে দেবেন যে আপনাদের প্রশ্নগুলো, আর আমরা জিজ্ঞেস করব ডাক্তারবাবুদের, উত্তর দেবেন ডাক্তারবাবু আপনার প্রশ্ন। তাহলে এখানে ইনজেকশন Q&A থেকে টাটা বাই বাই বলছি, আমি সায়ন, আমি কুশল, ফিরবো অন্য কোনো পর্বে অন্য কোনো ইনজেকশন নিয়ে।